অনুভূমিকের সাথে চলমান একটা আলফা কণা যার ভর তোমার দেওয়া আছে এম অফ এ, মানে এম অফ আলফা 4u। সো ইউ হচ্ছে আমাদের এখানে AMU এর সংক্ষিপ্ত রূপ। সো অ্যাটমিক মাস ইউনিট, সেটাকে এখানে ইউ দিয়ে বোঝানো হয়েছে আর কি। সো একটা আলফা কণা যার ভর হচ্ছে 4u, সেটা একটা স্থির অক্সিজেনের নিউক্লিয়াসের সাথে সংঘর্ষ লিপ্ত হয়েছে, ফলে 60 ডিগ্রি কোণে উপরের দিকে চলে যায়। এখন অক্সিজেন নিউক্লিয়াসটি 30 ডিগ্রি কোণে নিচের দিকে এত মিটার পার সেকেন্ড বেগে চলে যায়। তাহলে আলফা কণাটার চূড়ান্ত গতিবেগ নির্ণয় করো। সো প্রথমত যেই জিনিসটা তোমাদের মাথায় রাখা লাগবে যে এইখানে যে ভেলোসিটির কথা বলা আছে, যে আলফা কণাটার চূড়ান্ত গতিবেগ। সো এখানে চূড়ান্ত গতিবেগ বলতে কোনটা বোঝানো হয়েছে আমাদের এখানে? সো এখানে সংঘর্ষ হইতেছে, এই জিনিসটা তো আমরা বুঝতেছি। সো এই জিনিসটা যদি চিত্রের মাধ্যমে আমরা ফুটাই তুলতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রশ্নটা বা কি করতে হবে আমাদের, সেই জিনিসটা কিন্তু আমরা সহজে বুঝতে পারবো। ঠিক আছে? সো ধরো আমি এখানে একটা অক্ষ আঁকি আগে। সো এই অক্ষের ভিতরে আমি চিত্রটা আঁকবো আর কি। সো যেহেতু এখানে সংঘর্ষ লিপ্ত হয়েছে, তাহলে আমরা ধরে নিলাম যে একটা স্থির যে অক্সিজেন নিউক্লিয়াসটা ছিল সেটা একেবারে সেন্টারে অবস্থান করতেছিল। সো ধরে নাও এখানে অক্সিজেন তোমার নিউক্লিয়াসটা ছিল। সো অক্সিজেন নিউক্লিয়াসের যে ভরটা সেটা হচ্ছে m0। সো এইখানে দেখো তুমি নিউক্লিয়াসের সাথে আলফার সংঘর্ষ হইতেছে। সো যে আলফাটা আসতেছে সেইটা আমি ধরে নিলাম এম অফ আলফা। ওকে, সো এই আলফা তোমার উলম্বের সাপেক্ষে তুমি যদি চিন্তা করো, আচ্ছা উলম্বের কথাটা আমি একটু পরে আসি, প্রথমত চিত্রটা আমরা আঁকি নিই। ধরো আলফাটা এই ডিরেকশন বরাবর আসতেছে, আসার পর কি হইতেছে এখানে, এই যে নিউক্লিয়াসটা, এখানে নিউক্লিয়াসটার তার ট্রেজেক্টরি চেঞ্জ করছে। এই নিউক্লিয়াসটা 60 ডিগ্রি কোণে তোমার উপরের দিকে চলে যায়। তার মানে কার সাথে 60 ডিগ্রি কোণে? ধরো তোমার যেই ডিরেকশনে আমরা পজিটিভ ধরি, এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন। তাহলে এই পজিটিভ ডিরেকশনের সাথে 60 ডিগ্রি কোণ, এই যে অ্যাঙ্গেলটা আছে না, সো এই অ্যাঙ্গেলটার কথাও আমাদের বোঝানো হয়েছে। সো এটা হচ্ছে আমার কত, 60 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমার এম অফ আলফা। ওকে, কারণ এই আলফা কণাটা 60 ডিগ্রি কোণে তোমার সরে যায়, এটা আমাদের বলা আছে। এবং অক্সিজেন নিউক্লিয়াসটা কি হয়েছে, সেটা যায় 30 ডিগ্রি কোণে নিচের দিকে। তাহলে নিচের দিকে বলতে কোন বোঝানো হয়েছে? ধরো আমরা যদি উপরের দিকে 60 ডিগ্রিটারে চিন্তা করি এইটা, তাহলে নিচের দিকে অবশ্যই এইটা হবে। বোঝা গেছে? তার মানে এই ডিরেকশন বরাবর আমাদের কি চলে গেছে, নিউক্লিয়াসটা চলে গেছে। তাহলে এম অফ ও অক্সিজেনের নিউক্লিয়াস। সো এইটার অ্যাঙ্গেল কত? সরি 60 ডিগ্রি তো না, এটার অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তো এটা যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের চিন্তা করতে হবে যে আমরা চূড়ান্ত গতিবেগ নির্ণয় করতে যেহেতু হবে, সেখানে কার চূড়ান্ত বেগের কথা বলা আছে? আলফা কণাটার। সো আমরা জানি না আলফা কণার চূড়ান্ত বেগ মানে তার চূড়ান্ত পজিশনে যে বেগ, সেটা আমরা ধরে নিলাম কত ধরবো, v1 ধরে নিলাম। এবং অক্সিজেনের যে চূড়ান্ত বেগ সেটাও তো আমরা জানি না, নাকি জানি? হ্যাঁ, আমরা কিন্তু এই জিনিসটা জানি, কারণ অক্সিজেন যে √3 × 10⁵ ভেলোসিটিতে যাইতেছে মিটার পার সেকেন্ড, সেটা কিন্তু আমাদের বলা আছে প্রশ্নে। এখন আমাদের বের করতে হবে কত, v1। এখন তুমি এই জিনিসটা সলভ করবা কিভাবে? দেখো এখানে যেহেতু সংঘর্ষ লিপ্ত হয়েছে, সো সংঘর্ষ যখনই হয় কোনো একটা জায়গার ভিতরে, তখন আমরা অবশ্যই জানি যে আমাদের ওই প্রবলেমটা সলভ করার জন্য আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি। সো প্রথমত আমাদের জানতে হয় ওই সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। এখন আমরা যদি শিওর না হই এই সংঘর্ষটা কোন ধরনের সংঘর্ষ, তারপরেও কিন্তু আমরা এখানে অ্যাটলিস্ট একটা সূত্র ইউজ করতে পারবো। সেই সূত্রটা কি? ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র। সো আমরা এখানে ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র তো অবশ্যই ইউজ করতে পারি, কারণ সংঘর্ষ স্থিতিস্থাপক হোক অস্থিতিস্থাপক হোক, যেই ধরনের হোক না কেন, এখানে যেহেতু মিলিত বস্তু হয় নাই, তাহলে আমরা যদি ওই জিনিসটা বুঝতে পারলাম যে এটা একটা স্থিতিস্থাপক সংঘর্ষ, তাহলে আমরা এখানে অবশ্যই ভরবেগের সংরক্ষণশীলতা নিতে অ্যাপ্লাই করতে পারবো না? হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারবো। তাহলে কীভাবে অ্যাপ্লাই করবো? আমরা জানি ভরবেগ, জানি আমরা একটা ভেক্টর রাশি। সো ভরবেগ যে সংরক্ষণশীলতা সেটা ভেক্টর রূপে সংরক্ষণ থাকবে। দ্যাট মিনস তুমি যদি ইনিশিয়ালি ভরবেগ যদি অ্যাড করো আদিতে, তাহলে সেটা পরবর্তীতে ওই ভেক্টরের সমান হবে, নাকি শুধু মানের সমান। বোঝা গেল? তাহলে মানের কিন্তু সংরক্ষণশীলতা না, এই পুরো ভেক্টরের সংরক্ষণশীলতা হবে। সো আমরা এখন যদি মানের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে চাই, প্রথমত আমাদের আলফার যে আদি বেগ v আলফা, সেটা কিন্তু আমরা জানি না। জানি কি? জানি না।
কিন্তু আমরা জানি না বললে আমাদের এই প্রবলেমটা তো সলভ হবে না। আমাদের এই প্রবলেম সলভ করার জন্য আমাদের এই সংঘর্ষের পরবর্তীতে অলরেডি একটা ভেরিয়েবল আছেই। এখন তুমি যদি সংঘর্ষের পূর্বেও ভেরিয়েবল রাখো তাহলে কি এটাকে সলভ করা যাবে? না, এটা কিন্তু সলভ করা অনেক টাফ হবে, কারণ তোমাকে তখন দুইটা ইকুয়েশন ইউজ করা লাগবে, শক্তি সংরক্ষণশীলতা নিতেও ইউজ করা লাগতেছে। তো আমরা কি করব এখানে? আমরা একটা কাজ করব যে এই অংশে একটা ভেরিয়েবল আছে, হ্যাঁ ওকে এটা মেনে নিলাম, বাট এখানে এই ভেরিয়েবলটা তো বেরই করতে হবে। আমরা এই অংশে কোনো ভেরিয়েবল রাখবো না। এটার উপায় কি? এখানে একমাত্র ভেরিয়েবল ছিল ভি আলফা, মানে হচ্ছে তোমার এই বস্তুটা এক্স অ্যাক্সিসের ডিরেকশনে বা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে যেই ভেলোসিটি নিয়ে যাইতেছিল সেই ভেলোসিটিটা আমরা জানি না। কিন্তু আমরা যদি একটা কাজ করি, আমরা তো জানি যে ভরবেগ একটা ভেক্টর রাশি, সো এটার সংরক্ষণশীলতা তো ভেক্টর রূপে থাকবে না। তো আমরা যদি এখন ভেক্টরের উপাংশের বিভাজন চিন্তা করি, যে টোটাল ভেক্টর যদি সংরক্ষণ থাকে তাহলে কোনো একটা দিক বরাবর উপাংশটাও তো সংরক্ষণ থাকবে। যেমন আমরা সেই দিকটা যদি এখন উলম্ব দিক বরাবর ধরে নিই, তাহলে সংঘর্ষের পূর্বে উলম্ব দিক বরাবর দুইটা বস্তুর মোট ভরবেগ কত ছিল বলো তো? আলফার কিন্তু উলম্ব দিক বরাবর কোনো ভেলোসিটি নাই, কারণ সে সম্পূর্ণটাই সামনে, আনুভূমিক দিক বরাবর বেগ। তাহলে উলম্ব দিক বরাবর তার ভেলোসিটি 0, তার ভর এম আলফা। প্লাস অক্সিজেন যে নিউক্লিয়াস আছে তারও ভেলোসিটি 0, কারণ সেটা স্থির অবস্থায় আছে। তাহলে সংঘর্ষের পূর্বে এই বস্তুটার মোট যেই ভরবেগ উলম্ব বরাবর সেটা কত? 0। সো আমরা এই যে অ্যানালাইসিসটা সেটা আমরা উলম্ব বরাবর করতেছি। তাহলে শেষে, সংঘর্ষের শেষে বা সংঘর্ষের পরবর্তী যে সিনারিওতে উলম্ব বরাবর বেগ কত, আমরা সেটা কীভাবে বের করব? আলফার জন্যে উলম্ব বরাবর অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এম আলফা ইন্টু V1, এই দুইটার মান ইন্টু কজ অফ 30 ডিগ্রি, প্লাস এম অফ অক্সিজেন ইন্টু ভি অফ অক্সিজেন। বাট এই V2টা আমরা না লিখে, ভেরিয়েবল না রেখে ডিরেক্ট মানটাই লিখে নেই, যেহেতু এটার মানই দেওয়া আছে, √3 × 10⁵। এবং লাস্টে আমাদের কত হবে? অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা নিতে হবে আমাদের। আমাদের কি এই অ্যাঙ্গেলটা নিতে হবে? চিন্তা করো তো, আমরা কিন্তু উলম্ব দিক বরাবর নিতেছি। উলম্ব দিক কোনটা? এই যে উপরের ডিরেকশন না উলম্ব দিকটা, কারণ উপরের ডিরেকশন যদি তো পজিটিভ ধরো, নিচের ডিরেকশন কী নিতে হবে? নেগেটিভ নিতে হবে। তুমি যদি নিচের ডিরেকশনে লেখো 60 ডিগ্রি, তাহলে তোমাকে এখানে লিখতে হবে অ্যাকচুয়ালি কজ অফ -60 ডিগ্রি। কিন্তু আমরা তো এই জিনিসটা জানি, কজের ভিতরে মাইনাস দাও প্লাস দাও ম্যাটার করে না, এটা অলওয়েজ কী হবে? তোমার পজিটিভ ভ্যালু দেবে। অথবা তুমি যদি অ্যাকুরেট ভ্যালুটা লিখতে চাও তাহলে তোমার লিখতে হবে কত? কজ 180 -60 ডিগ্রি বা কজ 120 ডিগ্রি, যেটা অ্যাকচুয়ালি কজ 60 ডিগ্রির মানের সমানই। বোঝা গেল? সো যে কোনোভাবে লিখো না কেন অ্যান্সার তোমার কারেক্টই আসবে। ঠিক আছে? সো এই ভ্যালুটার মান কত হবে? এই ভ্যালুটার মান হবে এম অফ আলফা। আলফার ভ্যালু কত আমরা জানি 4u, প্রশ্ন তো দেওয়া আছে 4u। V1 cos 30 ডিগ্রি ভ্যালু জানি, হ্যাঁ cos 30 ডিগ্রি হচ্ছে √3/2। তারপর হচ্ছে প্লাস m0 × √3 আলফা। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, ধরো তুমি কজের ভিতরে যে অ্যাঙ্গেলটা মাইনাস দিলা, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ভুল হয়েছে এখানে, কারণ আমরা যে সংরক্ষণশীলতা নিতে অ্যাপ্লাই করতেছি এটা অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট দিকেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে, দিক চেঞ্জ করলে তো হবে না। সো আমরা যে এখানে -60 ডিগ্রি লিখছি, এই -60 ডিগ্রির জায়গায় আমরা একটা কাজ করি, cos পাই -60 ডিগ্রি লিখি। এখন বলো তো cos পাই -60 ডিগ্রি এর ভ্যালু কত হয়? -60 ডিগ্রি না, মাইনাস cos 60 ডিগ্রি। ঠিক আছে? সো আমাদের এখানে কিন্তু একটু ভুল গেছে, একটু সাবধানে, একটু মাথায় রাখা লাগবে এই জিনিসটা। ঠিক আছে? তার মানে এখানে একটা মাইনাস চিহ্ন আসবে প্রথমত, এই যে cos পাই -60 ডিগ্রির জায়গায়। ঠিক আছে? তাহলে এম অফ অক্সিজেন, অক্সিজেনের ভর কত দেওয়া আছে? এখানে কিন্তু দেখো অক্সিজেনের ভর দেওয়া আছে কত? 16u। তাহলে এখানে আমরা লিখব 16u প্লাস √3 × 10⁵। আর cos 60 ডিগ্রি ভ্যালু কত? এটা ভ্যালু হচ্ছে হাফ। তাহলে সংঘর্ষের পূর্বে এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ যদি সমান হয় তাহলে মোট ভরবেগ তো 0, তাহলে টোটাল ভরবেগের মান কত হবে? 0 হবে না? তাহলে এখন যদি তুমি একটা কাজ করো, 4u 16u যদি কাটো, এখানে থাকতেছে 4। ওকে, তাহলে এখানে হাফ এবং এখানের হাফও কিন্তু কাটাকাটি চলে গেছে। তাহলে এই পাশে রইল কত? √3 × V1, এই মাইনাসটার ওই পাশে নিয়ে যাই ধরো, তাহলে এখানে হবে কত? 4 √3 × 10⁵।
অথবা v1 এর মান তুমি যদি বের করতে চাও সেটা হবে কত 4 × 10⁵ মিটার পার সেকেন্ড। ওকে, সো এখানে সতর্কতা কি, মানে আমাদের কোন জায়গাটায় ভুল হইতেছিল, এই যে আমাদের কোনো একটা দিক বরাবর উপাংশ আমরা বের করি, যে ধরো তুমি যদি এক্স এক্সিস বরাবর উপাংশ নিতা, তাহলে সব কিছু তো তোমার এক্স এক্সিস বরাবর নেওয়া লাগতো না। ধরো আমরা সামনের দিকে যখন কোনো একটা ভরবেগকে যখন আমরা পজিটিভ ধরি, কোনো গাড়ি যদি বিপরীত দিকে যায় সেটাকে তুমি নেগেটিভ ধরতা না। কেন ধরতা? কারণ তুমি ভরবেগ সংরক্ষণশীলতা সবগুলা পজিটিভ দিকে করতেছো, তাহলে এটার অপোজিট ডিরেকশনে যদি কোনো ভরবেগ থাকে সেটার মানের সামনে অবশ্যই একটা নেগেটিভ চিহ্ন আসতে হবে। কিন্তু দেখো তো, এই যে পুরোটার ভ্যালু তুমি যদি আগের মতো এখানে cos -60° লিখতা, এটার সামনে কি কোনো পজিটিভ চিহ্ন আসবে, নেগেটিভ চিহ্ন আসবে না, এটা তো পজিটিভ একটা ভ্যালু দিবে না। তার মানে কি এই ভরবেগটাও পজিটিভ, এইটাও কি পজিটিভ? তার মানে কি দুইটা কি একই ডিরেকশনে? অবশ্যই না, একটা হচ্ছে তোমার উপরের ডিরেকশনে, আরেকটা দেখো নিচের ডিরেকশনে তুমি উপাংশ নিছো। যদি -60° লিখতা, তার মানে এখানে কী করতে হবে, সেই কোনো একটাই দিকে করতে হবে। অথবা যদি তুমি এই জিনিসটা বুঝতে পারো যে দুইটা হুবহু অপোজিট ডিরেকশনে হবে, তাহলে অবশ্যই মাঝখানে একটা তোমাকে মাইনাস চিহ্ন দিতে হবে এখানে। সো একটা গ্রাফিক্যাল প্রবলেম এখানে তোমাকে দেওয়া আছে। সো প্রশ্নটা যদি দেখো, একটা 10 কেজি ভরের বস্তু এক্স অক্ষ বরাবর গতিশীল, যেটা তোমাকে এখানে নিচে বোঝানো আছে যে ধরো এই মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে এক্স অ্যাক্সিস বরাবর সে বিভিন্ন ডিস্টেন্স যাইতেছে, এবং সেই ডিস্টেন্সগুলো মিটার ইউনিটে দেওয়া আছে আমাকে। এবং এই বস্তুটার যে ত্বরণ আছে তার অবস্থানের ফাংশন হিসেবে দেখানো আছে, মানে এই যে ত্বরণটা এই অবস্থানের উপর ডিপেন্ড করতেছে। অবস্থান ভিন্ন ভিন্ন জায়গায় হলে তোমার ত্বরণের মানও কি হয়, ভিন্ন ভিন্ন হয় না। এখানে বলা আছে যে বস্তুটি x = 0 মিটার থেকে 8 মিটার পর্যন্ত অতিক্রম করলে মোট কৃতকাজ কত। সো গ্রাফ থেকে যদি এই প্রবলেমটা আমাদের সলভ করতে হয়, প্রথমত আমাদের বোঝা লাগবে যে কৃতকাজ যদি আমরা গ্রাফ থেকে বের করতে হয় তাহলে সেটা আমরা কিভাবে বের করব। ওকে, সো ধরো অনেকটা এটা সরণের মতো আর কি, যে ধরো ভেলোসিটি বনাম টাইমের গ্রাফ যখন থাকতো তখন আমরা সরণ বের করার সময় কী করতাম মনে আছে, আমরা জানতাম s = vt না। সো এটা যখন আমাদের গ্রাফে আঁকা থাকতো অ্যাজ না তো v ভার্সেস t গ্রাফ, তখন আমাদের যে গ্রাফটা থাকতো সেই গ্রাফের যে একটা নির্দিষ্ট এরিয়া থাকতো, যে t1 টাইম থেকে t2 টাইম পর্যন্ত এই এরিয়া আন্ডার কার্ভ যতটুকু অংশটা থাকবে সেই অংশটারে আমরা একটা ক্ষেত্রফল হিসেবে যদি চিন্তা করি, সেই ক্ষেত্রফলের মান কত হবে, vt হবে, যখন তোমার এটা কি হবে একটা সমবেগ হবে। আর vt জায়গার ভিতরে তোমার কি হবে, তোমার একটা ভেলোসিটির যখন একটা ফাংশন থাকবে, অর্থাৎ v of t ইন্টু dt, এরকমভাবে তুমি লিখবা কখন, যখন এটা একটা ভেরিয়েবল ভেলোসিটি থাকবে টাইমের সাথে সাথে। বোঝা গেছে? অর্থাৎ তোমার যদি একটা স্মুথ কার্ভ থাকে তাহলে তুমি ইজিলি এটার ক্ষেত্রফল বের করে সরণ বের করে ফেলতে পারো, কারণ s = vt এটা একটা রিলেশন আছে যদি তোমার সমবেগ হয়। ঠিক সিমিলারলি কৃতকাজের যে ইকুয়েশন, কৃতকাজকে যদি w দিয়ে প্রকাশ করি সেটাকে আমরা লিখতে পারি w = fs cos θ। বাট আমরা যদি সিম্পলেস্ট কেসটা চিন্তা করি, যে এখানে আমাদের বল এবং সরণের ডিরেকশন একই দিকে থাকবে, তখন থিটার মান কত ডিগ্রি, 0 ডিগ্রি না, তাহলে এখানে cos থিটার মান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে w = fs, সেটাকে যদি আমরা ওইরকমভাবে চিন্তা করি তাহলে আমাদের এই যে কার্ভটা আছে সেই কার্ভের ভিতরে বল এবং সরণের গুণফলকে আমরা কি বলতে পারি, কাজ বলতে পারি। তার মানে 0 থেকে 8 মিটার পর্যন্ত, দেখো 0 মিটার থেকে 8 মিটার পর্যন্ত যেই দূরত্ব আছে সেই দূরত্বের ভিতরে কতটুকু ফোর্স আমাদের প্রয়োগ করা হয়েছে, সেই ফোর্সের যদি গ্রাফটা আমরা পাইতাম তাহলে সেই গ্রাফটা দিয়ে আমরা কি করতে পারতাম, ইজিলি কিন্তু আমরা ক্ষেত্রফল বের করতে পারতাম না। তাহলে আমাদের সেই কাজটা যদি করতে হয় আমাদের দরকার একটা গ্রাফ, যেই গ্রাফের y অ্যাক্সিস বরাবর কে, x অ্যাক্সিস বরাবর কে থাকবে, প্রথমে সেটা বলি, x অ্যাক্সিস বরাবর থাকবে x বা সরণ, যেটা মিটার ইউনিটে থাকবে। বাট y অ্যাক্সিস বরাবর কাকে থাকতে হবে, y অ্যাক্সিস বরাবর থাকতে হবে তোমার ফোর্সকে। এখন বলো যে ফোর্সের ইকুয়েশন কি, তোমার যেই গ্রাফটা দেওয়া আছে সেইখানে তো y অ্যাক্সিস বরাবর ফোর্স নাই, আছে কে, ত্বরণ আছে। সো ত্বরণ যদি থাকে আমাদের তো ভিন্ন ভিন্ন পয়েন্টে ফোর্স দরকার। দ্যাট মিনস ধরো 2 মিটার যখন সরণ হয়েছে ওই অবস্থায় তার ত্বরণ কত বলো তো, 5 মিটার পার সেকেন্ড না। তাহলে আমরা সিমিলারলি আগের মতোই 2 মিটার যখন সরণ হয়েছে তখন তার বল কত সেটা কীভাবে বের করব। ধরো এটা যদি F1 দিয়ে আমরা ইউজ করি, F1 হচ্ছে ma, ভর হচ্ছে 10 কেজি, ত্বরণ হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড ইনভার্স। তার মানে 2 তোমার যেই
তোমার বলের মান থাকবে সেটা কত হবে? 50 নিউটন না? তাহলে 2 এবং 50, তাহলে এটা হচ্ছে তোমার একটা পয়েন্ট। ঠিক সিমিলারলি তুমি যখন 4 মিটারের জন্য বের করবা, যে ধরো 4 মিটারকে আমি এখানে হাইলাইট করলাম, ওকে। সো 4 মিটারের ক্ষেত্রে তোমার ত্বরণ কত এই গ্রাফের ভিতরে? 10 মিটার পার সেকেন্ড না? এই দেখো 4 মিটারের ত্বরণ 10 মিটার পার সেকেন্ড, 2 মিটারের ত্বরণ 5 মিটার পার সেকেন্ড। তাহলে 4 মিটার যখন সে গেছে তখন তার ত্বরণ যদি 10 মিটার পার সেকেন্ড হয়, ওই অবস্থায় তার বল কতটুকু প্রয়োগ হয়েছে তার ভিতরে? F2 10 × 10, দ্যাট মিন্স 100 মিটার পার সেকেন্ড। সো এখানে মান কত হবে? 100 নিউটন। তাহলে 4 × 100, এখানে হবে আরেকটা পয়েন্ট। ঠিক আছে, তাহলে ঠিক সিমিলারলি 6-এর জন্য এরকম বের করতে পারবো না? 15, 8-এর জন্য কত? 20। তার মানে এখানে এরকম 4টা আমাদের পয়েন্ট পাবো। তাহলে 50, 100, তারপরে বুঝতেই পারতেছে 150 এবং লাস্টে কত? 200। ওকে, তাহলে এখানে 2, 4, 6 এবং লাস্টে কত? 8। তার মানে আমাদের গ্রাফটা যদি তুমি আঁকো তো সেটা দেখতে অনেকটা কি এরকম হবে না? এরকম কিন্তু দেখা গেছে। তাহলে এই গ্রাফের এরিয়া আন্ডার কার্ভ কতটুকু হবে? এই অংশটা। ওকে, তার মানে এই অংশটা যদি আমরা এরিয়া বের করি, এই এরিয়াটা আমাদের কত হবে? উক্ত যে গ্রাফ বা উক্ত যে লেখচিত্র সেইখানের কৃতকাজ। তাহলে এইটা একটা কি? একটা ত্রিভুজ না? তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এগুলোর ভ্যালু আমাদের দরকার। হাফ ইন্টু ভূমি, এই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য কত? 8, বাট 8 মিটার। উচ্চতা কত? এটা হচ্ছে তার উচ্চতা, এবং এখানে এই উচ্চতা যেই এই 200 নিউটন, সেম। সো 200 নিউটন হচ্ছে আমাদের কি? উচ্চতা। সো এটা যদি ক্যালকুলেট করো তুমি, 200 অর্ধেক 100, 8 100, 800 নিউটন মিটার মিলে কি হবে? জুল হয়ে যাবে। সো 800 জুল হবে এখানে কি তোমার ওই বস্তুর উপর মোট কৃতকাজ। একটি কার্নো ইঞ্জিন TH বা উচ্চ তাপমাত্রা সেটা 900 কেলভিনে কাজ করে, এবং তার যে নিম্ন তাপমাত্রা সেটা হচ্ছে 300 কেলভিন। সো এই দুইটা তাপমাত্রার মধ্যে কাজ করে। তার মানে আমরা তো জানি যে কার্নো ইঞ্জিনের আমাদের দুইটা অংশ থাকে, একটাকে বলি আমরা তাপ উৎস, আর এটাকে তাপগ্রাহক বলা হয়। ওকে, সো ধরো এটা হচ্ছে আমাদের উৎস, এটা হচ্ছে আমাদের কত কি? গ্রাহক। সো আমরা তো জানি যে উৎস থেকে গ্রাহকে তাপের যে ফ্লোটা সেটা কীরকমভাবে হয়। ধরো আমি যদি উৎস থেকে Q1 পরিমাণ তাপ সাপ্লাই দিই, উৎস মানে কি? তুমি ওইখান থেকে কোনো কিছু নিতেছো, সো এটা তোমার সাপ্লাই না? Q1। দেখা গেছে যে Q1 পরিমাণ তুমি যদি সাপ্লাই নাও, তুমি Q2 পরিমাণ তুমি তাপ গ্রাহকে রিলিজ করতে পারো। তার মানে তুমি যেই পরিমাণ সাপ্লাই দিতেছো সেই পরিমাণ তুমি গ্রহণ করতে পারতেছো না। তার মানে কিছু অপচয় হয়েছে না এখানে? সো যেই অপচয় হয় মানটা, সেই মানটাই অ্যাকচুয়ালি আমরা কি? কৃতকাজ হিসেবে পাই। ওকে, সো এটা হচ্ছে তোমার সিম্পল একটা এক্সপ্লেনেশন এই কার্নো ইঞ্জিন সম্পর্কে। আর যেহেতু এখানে কার্নো ইঞ্জিন বলাই আছে, তাহলে আমরা যে কার্নো ইঞ্জিনের যে দক্ষতার ইকুয়েশন সেখানে আমরা টি এই টার্মগুলো ইউজ করব। বাট আমরা দেখি তারপরে আমাদের প্রশ্নটা কী চাইছে। ইঞ্জিনটার প্রতি চক্রে 0.25 সেকেন্ড সময়ে 1200 জুল কাজ করে, তাহলে এক চক্রে কার্যকরী পদার্থের এন্ট্রপির পরিবর্তন কত হয়? ওকে, সো ইঞ্জিন প্রতি চক্রে 0.25 সেকেন্ড সময় 1200 জুল কাজ করে। তার মানে এই যে কাজ সেটা কার? এই টোটাল ইঞ্জিনের কাজটাই না? সো ইঞ্জিনের যে কৃতকাজের মান সেটা কিন্তু প্রথমত আমাদের দেওয়া আছে কত? 1200 জুল। ঠিক আছে, সো এই ইনফরমেশনটা আমাদের সবার আগে প্রয়োজন। কেন প্রয়োজন? কারণ হচ্ছে আমাদের এক চক্রে কার্যকরী পদার্থের এন্ট্রপির পরিবর্তন যদি বের করতে হয়, সো আমরা তো জানি যে এন্ট্রপির পরিবর্তন কার্নো চক্রের যে 4টা চক্র আছে, সেই 4টা চক্রের কোন কোন চক্রে এন্ট্রপির পরিবর্তন হয়? সমস্য প্রক্রিয়ায়। এইখানে হচ্ছে সমস্যা, এখানেও সমস্যা, এই দুইটা তো তোমার রুদ্ধতাপী প্রক্রিয়া। সো এখানে তো এন্ট্রপির পরিবর্তন 0। ঠিক আছে, তাহলে সময় বাঁচানোর জন্য আমাদের এই দুইটা পর্যায়ে যে এন্ট্রপির পরিবর্তন সেটা বের করার দরকার নাই। তাহলে আমাদের কি দরকার? আমরা একটা যদি এখানে সুন্দর করে একটা চিত্র আঁকি, ধরো এইটা হচ্ছে কার্নো ইঞ্জিনের যে 4টা স্টেপ, সেটা এই 4টা স্টেপে প্রথম যে স্টেপটা এটাকে আমরা বলি কি? সমস্য প্রসারণ। তাহলে সমস্য প্রসারণ এইখানের টেম্পারেচারটাকে আমরা বলি TH, যেটা এখানে দেওয়া আছে, এবং রুদ্ধতাপীয় প্রসারণ হচ্ছে তার পরের স্টেপ, যেখানে আমরা কোনো ইনফরমেশন প্রয়োজনই নাই। এই স্টেপের ক্ষেত্রে আমাদের Q2 পরিমাণ তাপগ্রাহকে রিলিজ হয়ে যায়। তাহলে এই অংশটাকে আমরা বলি কি? সমস্য সম্প্রসারণ, সংকোচন। সম্প্রসারণ তো প্রথম
প্রসেসে হয়েছে, তাহলে এখানে সমস্যা সংকোচন হবে এবং এটা একটা নিম্ন তাপমাত্রায় হবে। নিম্ন তাপমাত্রা দেখে সে কিন্তু তাপও কিন্তু কম গ্রহণ করতে পারতেছে। দেখছো না যে Q1 তোমার গ্রেটার দেন Q2, কারণ কি? কারণ Q2টা তোমার নিম্ন টেম্পারেচারে তুমি রিলিজ করতে হইতেছে, এই কারণে কিছু পরিমাণ কৃতকাজ এখানে রিলিজ হয়ে গেছে। ঠিক সিমিলারলি লাস্ট স্টেপে কোনো কিছুই আমাদের দরকার নেই। তাহলে আমরা যদি 1 নাম্বার এবং 2 নাম্বার দিয়ে ডিনোট করি দুইটা স্টেপকে, তাহলে 1 নাম্বার যে স্টেপ আছে সেই স্টেপের জন্য বা সেই অংশের ভেতরে মানে প্রতি চক্রে যে কার্যকরী এন্ট্রপি বের করব, তাহলে আমাদের 4টার জন্য শুধুমাত্র 2টার এন্ট্রপি দরকার। তাহলে 1 নাম্বার স্টেপের জন্য তুমি যদি এন্ট্রপি বের করো, তাহলে সেটার ইকুয়েশন কত হবে? S1 বা DS1 লিখতে পারো। সেটা হচ্ছে dQ1 বা শুধু Q1 ডিভাইড বাই TH। ঠিক সিমিলারলি 2 নাম্বারের জন্য DS2 হবে তোমার Q2 ডিভাইড বাই TL। বোঝা গেল? ওকে, এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই Q1 Q2-র ভ্যালুগুলো পাবো কীভাবে আমি? তো সেটা পাওয়ার জন্যই আমাদের এখানে সাহায্য নিতে হবে কার্নো ইঞ্জিনের যে দক্ষতা সেই ইকুয়েশনের। কারণ কি? কারণ দক্ষতার মানটা আমরা বের করে নিই, তারপর সেটা নিয়ে আমরা আলোচনা করি। সো দক্ষতার ইকুয়েশন আমরা জানি 1 মাইনাস টি হাই ডিভাইড বাই টি ল। সো 1 মাইনাস টি হাই কত কেলভিন টেম্পারেচারে? টি হাই হচ্ছে 900 কেলভিন এবং টি ল কত? আচ্ছা সরি, আমাদের এখানে ইকুয়েশন উল্টাই গেছে। দেখছো এই মানটা তো তোমার কি আসতেছে এখানে? 1-এর চেয়ে বেশি আসতেছে না? এই মানটা 1-এর চেয়ে বেশি আসতেছে, তাইলে টি ল মাইনাস টি উপরে ল নিচে হাই, যাতে এই পাশের পোর্শনটা 1-এর চেয়ে ছোটো ভ্যালু আসে, নাহলে তোমার এখানে নেগেটিভ চিহ্ন চলে আসবে না। ওকে, তাহলে টি ল হচ্ছে 300, টি হাই হচ্ছে 900, তাহলে 1 মাইনাস 300/900 বা 1 মাইনাস 3/9 বা 1 মাইনাস 1/3, দ্যাট ইজ 3/2। তাহলে আমাদের যে ইঞ্জিনের দক্ষতা সেটা আমরা পেয়ে গেলাম কত? 3/2। এখন আমাদের এই দক্ষতাটার সাহায্য নিয়ে Q1 Q2 বের করতে হবে। এর ভিতরে আমাদের যে Q1, এই Q1-কে কি আমরা ইনপুট বলতে পারি বলো তো? ইনপুট বলতে কিন্তু পারি, কারণ এই উৎস থেকে যেই অংশগুলো আসে সেই জিনিসগুলোকে আমরা ইনপুট বলি। এখন একটা ইঞ্জিনের আউটপুট কি হয় বলো তো? একটা ইঞ্জিনের আউটপুট কিন্তু এই অংশটা না। একটা ইঞ্জিন থেকে তুমি চাও সেই ইঞ্জিনটা তোমাকে কিছু কাজ করে দেখ, সো এই যে কাজটা সেটা অ্যাকচুয়ালি তোমার কি? আউটপুট। তাহলে এটার যে ইকুয়েশনটা সেটাকে তুমি কি লিখতে পারো? আউটপুট বাই ইনপুট না? এই জিনিসটাকেই তো তোমার কর্মদক্ষতা বলতো তুমি। তাহলে এখানে আউটপুট কত? W, ইনপুট কত? Q1। তাহলে Q1-এর মান যদি পাইতে হয় W/Eটা নিতে হবে। সো W-এর মান তো 1200 জুল আমরা বুঝতেই পারছি, এবং W যেহেতু আমরা পাইতেছি, তাহলে সেই 1200-রে আমরা ভাগ দেবো কত দিয়ে? 2/3 দিয়ে। ওকে, সো 2/3 দিয়ে যদি ভাগ দাও, কাটাকাটি করলে দেখো 1800 জুল তোমার কার মান আসে? Q1-এর মান আসে। এখন আমাদের দরকার কার মান? Q2-র মান না? সো Q2-র মান কীভাবে বের করবো আমরা? আমাদের যে প্রথম ইকুয়েশনটা, আমাদের যে প্রথম যে অ্যানালাইসিসটা ছিল, এই দুইটা জিনিস সমান ছিল না। এটার সমান না থাকার কারণ কি? কিছু অংশ W-তে ব্যয় হয়ে গেছে। তাহলে তুমি Q2 এর যে ভ্যালুটা সেইখানে কি এখানে শক্তির সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করে বের করতে পারবে না? কীরকমভাবে? টোটাল যে Q1 পরিমাণ হিট তুমি দিলা সেটা কৃতকাজে ব্যয় হয়েছে এবং কিছু পরিমাণ তাপ গ্রাহককে ছেড়ে দিছে। তাহলে Q2-র যে ভ্যালুটা সেটাকে কি লেখা যায় এরকমভাবে? Q1 মাইনাস W, অবশ্যই লেখা যায়। তাহলে এটা যদি লেখা যায় তাহলে তুমি এখানে Q2-র মান পাবা 1800 মাইনাস 1200 বা কত? 600 জুল। এখন আসলে আমাদের সবচেয়ে মেইন জিনিসটা, যে আমাদের এখানে এন্ট্রপির পরিবর্তন বের করতে হবে টোটাল, মানে পুরা চক্রে এন্ট্রপি পরিবর্তন যদি বের করতে চাও তাহলে তোমার প্রতিটা চক্রের এন্ট্রপির পরিবর্তন অ্যাড করতে হবে। DS3 DS4 প্রথম যেই প্রসেস সেটা হচ্ছে তাপ উৎস। সো তাপ উৎসের টেম্পারেচার বেশি থাকবে, এখানে এন্ট্রপির মান কি হবে? বাড়বে না? সো যেহেতু এখানে এন্ট্রপির মান বাড়তেছে, তাহলে উপরে তুমি লিখবা Q1 ডিভাইডেড বাই টি হাই প্লাস রুদ্ধতাপীয় প্রসারণে এন্ট্রপির পরিবর্তন হয় কত? 0, এবং রুদ্ধতাপীয় সংকোচন। এখন তুমি কি লিখবা? সরি, 3 নম্বর প্রসেস হচ্ছে সমস্যা সংকোচন। এখন আমরা জানি সংকোচন মানে কি? টেম্পারেচার কমে গেছে। এখন টেম্পারেচার যদি কমে যায়, বলো তো তোমার এন্ট্রপি কি বাড়বে নাকি কমবে? এই জিনিসটাই আমাদের মাথায় রাখা লাগবে এই পুরো প্রবলেমে। এখানে কিন্তু আমাদের এন্ট্রপির পরিবর্তনটা নেগেটিভ হবে, কারণ কি? এখানে টেম্পারেচার কিন্তু কমতেছে। তাহলে এখানে তোমাকে Q2/T
TL এটা লিখতে হবে এন্ট্রপির ইকুয়েশন, প্লাস বা অ্যাকচুয়ালি এখানে মাইনাস লেখা উচিত ছিল যদি এন্ট্রপির পরিবর্তন হইতো, কারণ এখানে রুদ্ধতাপীয় সংকোচন হবে। ওকে, তাহলে এই প্রসেসগুলো আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের এখানে মানগুলো তো সবগুলো জানাই আছে। Q1 এর মান আমরা একটু আগে পেলাম 1800 ডিভাইডেড বাই T হাই 900 মাইনাস Q2 হচ্ছে কত 600 আর এটা হচ্ছে 300। দেখো তো দুইটার মানে কিন্তু 2 2 করে আসে, এটা 2 এটাও 2, তার মানে 0 জুল পার কেলভিন। মানে এখানে এন্ট্রপির পরিবর্তন কত হয়েছে প্রতি চক্রে 0 না, এবং এইটাই কি আসা উচিত ছিল না, কারণ একটা কার্নো ইঞ্জিন যেটা সেটা তো একটা প্রত্যাবর্তী ইঞ্জিন। আমরা যত ধরনের ইকুয়েশন ইউজ করলাম এখানে, যত ধরনের ইকুয়েশন বলতে এই যে ইকুয়েশনটা আমরা ইউজ করলাম, এই ইকুয়েশন ইউজ করে সবগুলো প্রবলেম আমরা বা সবগুলো ডাটা বের করলাম। এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি তোমার ভ্যালিড যখন তোমার একটা প্রত্যাবর্তী ইঞ্জিন হবে তখনই। তাহলে তুমি যেহেতু এটা বের করছো প্রত্যাবর্তী ইঞ্জিন হিসাবে, তাহলে অবশ্যই এটা থেকে যে রেজাল্টগুলো আসবে সেটা অবশ্যই তোমাকে এই যে প্রত্যাবর্তীর দিকেই হিন্টস দেবে। তাহলে প্রত্যাবর্তী যে প্রক্রিয়াগুলো হয় সেখানে যে এন্ট্রপি পরিবর্তন হয় টোটাল প্রসেসে, পুরো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় সেই প্রসেসে এন্ট্রপি পরিবর্তনের মান কত হয় 0 হয়। ওকে, খুবই রেয়ার একটা তোমার চলতরিৎ চ্যাপ্টার থেকে একটা প্রবলেম শো আসছে এখানে। তো প্রশ্নটা দেখো তো, পাশের যে চিত্র আছে সেই চিত্রের প্রদত্ত বর্তনীতে ব্যাটারির অভ্যন্তরীণ রোধকে যদি আমরা নগণ্য ধরি তাহলে রোধ আর কর্তৃক ক্ষয়প্রাপ্ত বৈদ্যুতিক ক্ষমতা মিলিওয়াট এককে নির্ণয় করো। সো পরের অংশটার ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নাই, আমরা পরের অংশটা সলভ করার জন্য কী করা লাগবে সেই জিনিসটা আগে থেকে জানি। কোনো একটা রেজিস্ট্যান্স কী পরিমাণ বৈদ্যুতিক ক্ষমতা নষ্ট করবে সেটার ইকুয়েশন জানি কি P=VI। ওকে, সো এটাকে অনেকভাবে লেখা যায়, I² আরও আকারে লেখা যায়, বাট আমাদের হচ্ছে রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি, আমাদের কোন ভ্যালুটা এখানে জানা আছে সেই অনুযায়ী আমরা ইকুয়েশনটা লিখব। অর্থাৎ রেজিস্ট্যান্স বা কারেন্ট এইসব জিনিস যদি আমাদের নাও জানা থাকে, আমাদের ভোল্টেজ এবং কারেন্ট এইসব জিনিসগুলো কোনো একটা জিনিস বের করতে হবে, অর্থাৎ যে কোনো দুইটা, কারেন্ট ভোল্টেজ, কারেন্ট রেজিস্ট্যান্স, কিছু একটা ইনফরমেশন আমাদের এখানে প্রয়োজন। সো এই ইনফরমেশনগুলো কীভাবে আমরা বের করব? সো প্রথমত আমরা বর্তনীটার দিকে একটু তাকাই। ওকে, সো এই বর্তনীটা আমরা যদি একটু বড় করে আঁকি, এখানে একটা 9 ভোল্টের ব্যাটারি আছে, 9 ভোল্ট, তার মানে ব্যাটারি টোটাল 9 ভোল্ট জেনারেট করতেছে। এখন ব্যাটারির যেই কাজ সেটা কি বলো তো? ব্যাটারির কাজ হচ্ছে আশেপাশে যত ধরনের ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট থাকবে সেই কম্পোনেন্টের ভিতরে টোটাল 9 ভোল্ট সে ব্যয় করতে পারবে। ওকে, তাহলে এখানে কম্পোনেন্ট আছে কয়টা? ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট 3টা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে 0.5 কিলো ওহম, 0.5 কিলো ওহম, একটা হচ্ছে আর একটা হচ্ছে কত 3 কিলো ওহম। সো সেই তিনটার ভিতর দিয়ে যেই ভোল্টেজগুলো নষ্ট করবে সেটার মান টোটাল 9 ভোল্ট হবে। এটা কারশফের দ্বিতীয় সূত্র, কারশফের ভোল্টেজ ল। এখন প্রশ্নে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে ওয়্যারটা, এই ওয়্যার দিয়ে 6 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট বের হইতেছে। আচ্ছা, এই ইনফরমেশনটা দ্বারাই কি এনাফ না আমাদের বোঝা যায় আমাদের সামনে কি করতে হবে? এই 6 মিলিঅ্যাম্পিয়ারটা দেখো, এই সমগ্র বর্তনীর যে কারেন্ট, টোটাল কারেন্ট সেটা। এখন সমগ্র বর্তনীর টোটাল কারেন্টটা আমাদের খেয়াল করো, এই যে 1 নাম্বার যে রেজিস্ট্যান্স 0.5 কিলো ওহম সেটার ভিতর দিয়ে কিন্তু যাইতেছে। আমরা যদি একটা কাজ করি, এইটার ভিতর দিয়ে যাওয়ার সময় কি পরিমাণ ভোল্টেজ নষ্ট হয়েছে এটার অ্যাক্রসে, এটার মান যদি আমরা বের করি V1, কীভাবে বের করব? 0.5-এর অ্যাক্রসে কী পরিমাণ ভোল্টেজ লস হয়েছে সেটার মান হবে এটার রেজিস্ট্যান্স 10⁻³ ইন্টু এটার ভিতরে কী পরিমাণ কারেন্ট গেছে, দ্যাট ইজ 6 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে 10⁻³ 10⁻³ যদি কাটাকাটি করো, 6-এর অর্ধেক ভোল্টেজ, দ্যাট মিন্স 3 ভোল্ট ভোল্টেজ তোমার 0.5 কিলো ওহম এই পরিমাণ যে রেজিস্ট্যান্স এটার ভিতর দিয়ে যাইতে অপচয় হয়ে গেছে। এখন এই ব্যাটারির দিকে আমরা আবারও ফিরে আসি। এই ব্যাটারির এক প্রান্তে ভোল্টেজ যদি আমি 0 ভোল্ট চিন্তা করি, এই পাশের ভোল্টেজ কত বলো তো? এই পাশের ভোল্টেজ কিন্তু 9 ভোল্ট হইতে হবে না, কারণ ব্যাটারির অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স 9 ভোল্ট হইতে হবে। তাহলে এই 9 ভোল্ট তোমার এই প্রত্যেকটা পয়েন্ট বা প্রত্যেকটা নোডে সেম, কারণ এখানে কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট নাই। তাহলে এটার এই পয়েন্টে ভোল্টেজ হচ্ছে 9 ভোল্ট। এই পয়েন্টের ভোল্টেজ কত সেটাকে আমরা জানি? সেটা জানি না, বাট বের করা যাবে, কারণ 9 ভোল্ট যখন একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যাই পাস করতেছে, 3 ভোল্ট কি হয়েছে এখানে অ্যাড হয়েছে না, নষ্ট হয়েছে। তাহলে এখানে কত হবে বলো তো? 6 ভোল্ট না? এখন একটা জিনিস খেয়াল করো,
তোমার এই R1-এর অ্যাক্রসে ভোল্টেজটা যদি তোমার পাইতে হয় তাহলে R1-এর এই পাশের ভোল্টেজ এবং এই পাশের ভোল্টেজ তোমার দরকার। এই 6 ভোল্ট এই পয়েন্টে পৌঁছাই গেছে, কারণ কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট নাই এদের মাঝখানে। নিচের অংশ কি এখানে পৌঁছাই গেছে না 6 ভোল্ট, এখানেও কিন্তু 6 ভোল্ট আছে। তাহলে এই পাশের ভোল্টেজ কত? খেয়াল করো, এই পাশের ভোল্টেজ কিন্তু 0 ভোল্ট। কীভাবে? এই যে এইখান দিয়ে 0 ভোল্ট পৌঁছাই গেছে এইখানে, ঠিক সিমিলারলি এইখানে। ওকে, তাহলে আমরা এখন কি করতে পারি, আর এর অ্যাক্রসে কী পরিমাণ ভোল্টেজ সেটা আমরা এখন বের করে ফেলছি। কত সেটা? 6 ভোল্ট। তো এটারে আমরা নাম দিলাম VR দিয়ে, ধরো VR নাম দিলাম। তাহলে VR আমরা ক্যালকুলেশন করাও দরকার নেই কোনো ধরনের, আমরা চিত্র দেখেই জিনিসটা বুঝে ফেলছি যে এখানে 6 ভোল্ট হইতেই হবে। তো এটা যদি 6 ভোল্ট হয় তাহলে আমাদের এখন দরকার কি, এই ইকুয়েশনের দিকে তাকানো যে কোনটা দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, আমরা যদি আরেকটা ইকুয়েশন নেই V²/R, সেটা দিয়েও যদি করতে হয় তাহলে প্রথমত রেজিস্ট্যান্সের মান আমাদের দরকার। এখন আমাদের তো প্রশ্নে রেজিস্ট্যান্সের মান তো বলে নেই, বলছে কোথাও না, এটা একটা ভেরিয়েবল আছে, কিন্তু আমাদের ক্ষমতা মিলিওয়াট এককে রাখতে হবে। তার মানে আমাদের IR এর মানটা কোনো না কোনোভাবে প্রয়োজন, অথবা এই নিজস্ব যে রেজিস্ট্যান্স সেটাই প্রয়োজন। এখন এই IR এর মানটা বের করা মোটামুটি ইজি। মোটামুটি ইজি কেন বললাম? কারণ একটু খেয়াল করো, এই 6 মিলি অ্যাম্পিয়ার যে কারেন্টটা সেটা এই রাস্তায় আইসা দুইটা পথে ভাগ হয়েছে। এর ভিতরে একটা পথ যাইতেছে নিচের রাস্তা দিয়ে, আরেকটা পথ উপরের রাস্তা দিয়ে। তুমি উপরের রাস্তার মানটা বের করতে হিমশিম খাইতেছো, কারণ ভ্যালু একটা তো ভেরিয়েবল আছে, বাট নিচে তো তোমার সবগুলোই তোমার ভ্যালু জানা আছে। এটা তাহলে তুমি কি করতে পারো, এই যে টোটাল যে 6 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আছে সেটা দুইটা পথে ভাগ হয়েছে। একটা পথ হচ্ছে 3 কিলো ওহম, এটার ভিতর দিয়ে যে পরিমাণ কারেন্ট গেছে, তাহলে 3 কিলো ওহমের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে, I এর ইকুয়েশন কি, I = B/R। তাহলে 3 কিলো ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত? 6 ভোল্ট না? তাহলে 6 ভোল্ট ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স 3 কিলো ওহম, তারপরে প্লাস হবে কত, বাকি যে আর এর মানটা সেটা, অর্থাৎ IR আর কি। উপরের অংশ দিয়ে আমরা ধরলাম শুধু IR পরিমাণ কারেন্ট যাইতেছে। তার মানে এখানে IR এর মান তুমি কীভাবে বের করতে পারবা, 6 মিলি অ্যাম্পিয়ার থেকে বাদ দিবা 3, যে তুমি যদি 6 কাটাকাটি করো 2 মিলি অ্যাম্পিয়ার হবে, কারণ নিচে তো কিলো ওহম আছে। তাহলে 2 মিলি অ্যাম্পিয়ার বাদ দাও এখান থেকে, 4 মিলি অ্যাম্পিয়ার রইল না? তাহলে IR এর মানও কিন্তু তুমি পেয়ে গেছো। তাহলে তুমি আর এর অ্যাক্রসে যেই তোমার যে ক্ষমতা সেটা তুমি কীভাবে বের করবা, VR ইন্টু IR। VR কত? 6 ভোল্ট ইন্টু IR হচ্ছে 4 মিলি অ্যাম্পিয়ার, 4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 4 6 24 ওয়াট হইতো যদি ভোল্ট অ্যাম্পিয়ার হইতো, যেহেতু মিলি অ্যাম্পিয়ার আছে তাহলে অ্যান্সার কী হিসেবে রইল, মিলি ওয়াটে। ওকে, সো এখানে চাইলে রেজিস্ট্যান্সের মানটাও বের করতে পারতো। এখন আমরা রেজিস্ট্যান্সের মানটা অন্য যে কোনো আরেকটা ইকুয়েশন দিয়ে ইউজ করে ফেলতে পারবো, যেমন V = I²R, ওইটা P, ওই সূত্র দিয়ে তুমি এখান থেকে রেজিস্ট্যান্সের মানও কিন্তু বের করে ফেলতে পারো।